শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আসো দেখে নেই যে আমি কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে অধ্যায় 14 নিয়ে আলোচনা করব এবং অধ্যায় 14 নাম হচ্ছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায়ের মধ্যে আমরা জানব জনসংখ্যা কাকে বলে বা জনসংখ্যার ঘনত্ব কি, বা এই যে জনসংখ্যা বেড়ে যাওয়া এবং জনসংখ্যা বেড়ে গেলে যে প্রাকৃতিক পরিবেশের উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে আমরা সেই সম্পর্কে জানব। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। সারা বিশ্বের জনসংখ্যা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে। এই যে বাড়তি জনসংখ্যা বেড়ে গেলে কিন্তু মানুষের মৌলিক চাহিদাগুলো বেড়ে যায়। সেজন্য কি লাগে? অতিরিক্ত খাদ্য দরকার হয়, অতিরিক্ত ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদেরও প্রয়োজন বেড়ে যায়। এবার জেনে নিই বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে। দেখো এখানে কয়েক বছরের জনসংখ্যা দেওয়া হয়েছে এবং এই যে জনসংখ্যা গণনা করা হয়েছে এর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম হচ্ছে কি? আদমশুমারি। আদমশুমারির মাধ্যমে জনসংখ্যা গণনা করা হয় এবং প্রতি 10 বছর পর পর এই আদমশুমারিটা করা হয়। দেখো বাম পাশে বছর দেওয়া আছে 1961 সাল। 1961 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 5,52,00,000। 1974 সালে কত ছিল? 7,64,00,000। খেয়াল করো, আমি কিন্তু বলেছি যে আদমশুমারির মাধ্যমে জনসংখ্যা গণনা করা হয়, কিন্তু খেয়াল করো 1961 পরে কিন্তু 1974 কিন্তু 10 বছর নয়, 10 বছর চাইতে বেশি। এর কারণ কি? তোমরা সবাই জানো যে 1971 সালে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে 1961 থেকে 10 বছর কত সাল হয়? 1971 সাল হয়। তাই তখন আদমশুমারি হয়নি এবং সেই আদমশুমারিটা হয়েছে কত সালে? 1974 সালে হয়েছে। এবার দেখো 1981 সালে জনসংখ্যা কত ছিল? 8,99,00,000। 1991 সালে 12,14,00,000। 2001 সালে 12,93,00,000। 2011 সালে 14,97,00,000। তাহলে এই যে এই ছকটা দেখতে পাচ্ছি, এই ছক থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে জনসংখ্যা কি হচ্ছে? ক্রমাগত বেড়ে চলেছে। বাংলাদেশের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার সাথে সাথে বেড়ে চলেছে। এই যে 2011 সালে 14,97,00,000, তাহলে এখন তো আমরা 2020 সালে এসে পৌঁছেছি। এখন কি সেই 14,97,00,000 আছে? না, এখনো কিন্তু বাংলাদেশের জনসংখ্যা বেড়ে আরো অনেক বেশি হয়ে গিয়েছে। সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটি। 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল 100 কোটি। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বসবাস করে। অর্থাৎ 200 বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় 600 কোটি। এই 200 বছরে জনসংখ্যা বেড়ে কত হয়েছে? 600 কোটি। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা হয় 14,97,72,364 জন। 1970 সালে জনসংখ্যা ছিল প্রায় 7,60,00,000। এই যে দেখো 2011 আর 1970 সাল, এই যে 40 বছরে, এই 40 বছরে কি দেখা গেল? 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার জানবো আমরা জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বুঝি। জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা। তাহলে জনসংখ্যার ঘনত্বটা কি? প্রতি একক জায়গায় বসবাসরত মোট লোক সংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে খুব সহজে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। দেখো একটু আগে আমরা জনসংখ্যার ঘনত্ব বের করা যায় কিভাবে সেটা বাক্য আকারে দেখেছি, এখন সেটারই সূত্র আকারে দেখতে পাচ্ছি। জনসংখ্যার ঘনত্ব বের করতে হলে কি করতে হবে? মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কি? কম না বেশি? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, কারণ বাংলাদেশের আয়তনের তুলনায় লোক সংখ্যা বেশি, সেজন্য বাংলাদেশের ঘনত্বটা বেশি। এই যে দেখো বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে? এই যে যানবাহনে অতিরিক্ত চাপ পড়ছে। দেখো মানুষ ছাদে করেও কি করছে? যাতায়াত করছে।
মানুষের চাহিদা, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু মানুষের মৌলিক চাহিদাগুলো কিন্তু বেড়ে যায়। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে কি হবে? এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে। যেমন জনসংখ্যা বেড়ে গেলে কি হয়, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো কি লাগে, এগুলো কিন্তু বেড়ে যায়, এই চাহিদাগুলো বেড়ে যায় এবং এর ফলে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে। মানুষ সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কারণ জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যেতে পারে, কারণ জনসংখ্যা যে হারে বাড়ছে সেই হারে কিন্তু বিদ্যালয় বা চিকিৎসা কেন্দ্র এগুলো কিন্তু বাড়ছে না। সেহেতু কি হচ্ছে, এই যে এগুলোর উপর কি পড়ছে, প্রভাব পড়ছে। যেমন যেহেতু বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি, সেহেতু জীবাণুও কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণও কমে যেতে পারে। যেহেতু জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মৌলিক চাহিদাও বেড়ে যাচ্ছে, সেহেতু প্রাকৃতিক সম্পদগুলো কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখো ছবিতে, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে জীবাণু দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তার ফলে কিন্তু ডায়রিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এখন আমরা জানবো পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। জনসংখ্যা বেড়ে গেলে পরিবেশের উপর কি কি ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে আমরা এখন জানব। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে। বাড়তি শস্য উৎপাদন মানে যদি আমাদের জনসংখ্যা বেড়ে যায় তাহলে কি খাদ্য বেশি লাগে, এবং এই খাদ্য বেশি লাগলে কি হবে, বাড়তি খাদ্য উৎপাদন করতে হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, মানুষ বন উজাড় করছে, বন কেটে সেখানে ফসল চাষ করছে, এবং এর ফলে কি হচ্ছে, বন উজাড় করা হচ্ছে। আর বন উজাড় করে ফেললে, গাছপালা কেটে ফেললে আমাদের পরিবেশে কি হচ্ছে, বিরূপ প্রভাব পড়ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতেও অধিক জমি ব্যবহার করছে। বাড়িঘর তৈরি করা হচ্ছে বাসস্থানের জন্য, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে এবং কলকারখানা তৈরি করা হচ্ছে কর্মসংস্থানের জন্য, এবং এর ফলে কি হচ্ছে, এই অধিক জমি ব্যবহার করা হচ্ছে। বনভূমি ধ্বংস করার ফলে কি হয়, বনভূমি ধ্বংস করার ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়, জীবের আবাসস্থল ধ্বংস হয়ে যায়, এবং জীবের আবাসস্থল ধ্বংস হয়ে গেলে কি হয়, জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে কি হতে পারে, ভূমিক্ষয় এবং ভূমিধস হয়। এছাড়া বনভূমি যখন আমরা ধ্বংস করে ফেলি তখন কি হয়, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আর এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেই কিন্তু আমাদের কি হয়, বৈশ্বিক উষ্ণায়ন হয় এবং তার ফলে জলবায়ু পরিবর্তন দেখা দেয়। এই যে দেখো ছবিতে, পূর্বে কেমন ছিল এবং বর্তমানে কেমন হয়েছে। পূর্বে ছিল কি, গাছপালা, নদী, আর এখন বর্তমানে এবং সেই জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দালান কোঠা নির্মাণ করা হয়েছে। এবার আসুন কৃষিক্ষেত্রে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়, এবং এগুলো কিন্তু পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। কেন ব্যবহার করা হয়, কারণ উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদন করতে হবে, এবং সেজন্য কি করা হয়, কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয়। এবং এই যে রাসায়নিক সার এবং কীটনাশক এগুলো যদি আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি, সেগুলো কি হবে, মাটিতে জমা থাকবে এবং এতে মাটির উপর ক্ষতিকর প্রভাব পড়বে। এছাড়া ওই যে জমে থাকা কীটনাশক এবং সার সেগুলো কি হয়, বৃষ্টির পানিতে ধুয়ে নদীর পানি বা পুকুরের পানিতে যেয়ে পড়ে, এবং এর ফলে কি হচ্ছে, মাটি এবং পানি উভয়ই দূষিত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানায় পণ্য তৈরি করা হয়। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে কি করা হয়, জীবাশ্ম জ্বালানি কোনগুলো, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এগুলো পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং কলকারখানায় পণ্য তৈরি করা হয়। এছাড়া মানুষ যাতায়াতের জন্য যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। এই যে কলকারখানা এবং যানবাহন এগুলো কেন বেড়ে গিয়েছে, কারণ জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কলকারখানা তৈরি করা হচ্ছে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। এছাড়া বেশি মানুষের জন্য বেশি যানবাহন প্রয়োজন, এবং সেই কলকারখানা এবং যানবাহনে কি ব্যবহার করা হচ্ছে, যে গ্যাস ব্যবহার করা হচ্ছে বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে, সেগুলো থেকে নির্গত গ্যাস কি করছে, বায়ুকে দূষিত করছে।
ফলে এই যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ফলে কি হলো, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেল এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বেড়ে গেল এবং উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, এছাড়া অ্যাসিড বৃষ্টিও হচ্ছে এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এই যেমন ধরো কলকারখানায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এবং তার ফলে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করছে। এছাড়া যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হচ্ছে, যেমন দেখো প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। এবার আসলে এই যে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে যেসব সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখছে। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। আমরা এই প্রযুক্তি অধ্যায়ের মধ্যে কিন্তু আমরা জেনেছি যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কিভাবে খাদ্য উৎপাদনটা বাড়ানো হচ্ছে। মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। মানুষ যন্ত্রপাতি ব্যবহার করে কি করছে, খুবই অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে বেশি খাদ্য উৎপাদন করছে। এবং এটা কেন হচ্ছে, এই প্রযুক্তির উন্নয়নের ফলে কিন্তু হচ্ছে। এই যেমন ধরো ট্রাক্টর কি একটি যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে কি করা হচ্ছে, জমি চাষ করা হচ্ছে। তার ফলে যেরকম পরিশ্রম কম হচ্ছে এবং সময়ও কিন্তু কম লাগছে। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। জৈব প্রযুক্তির মাধ্যমেও কিন্তু অধিক পুষ্টি সম্পন্ন এবং রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এবং এটাও সম্ভব হয়েছে কিসের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তির কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি অনবাঞ্ছনীয় শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করে। এই যে বিজ্ঞান ও প্রযুক্তিটা আমরা ব্যবহার করছি এবং ব্যবহার করার ফলে আমরা কি করছি, অনবাঞ্ছনীয় শক্তির ব্যবহার কমাচ্ছি এবং এর পরিবর্তে অনবাঞ্ছনীয় শক্তির পরিবর্তে আমরা কোন শক্তি ব্যবহার করছি, নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি ব্যবহার করছি। এবং নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি যে আমরা ব্যবহার করছি সের জন্য কিন্তু কিছু কি লাগছে, যন্ত্র লাগছে এবং সেই যন্ত্র কিন্তু কিভাবে পাচ্ছি, আমরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কিন্তু সেই যন্ত্রগুলি আমরা পাচ্ছি। যেমন দেখো মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তি উদ্ভাবন করেছে। সৌর প্যানেল কি, সৌর প্যানেল হচ্ছে এক ধরনের যন্ত্র এবং এই সৌর প্যানেলের মধ্যে যখন সৌর শক্তিটা পড়ে তখন কি হয়, এই সৌর শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে এবং এর ফলে কি হচ্ছে, আমাদের অনবায়নযোগ্য শক্তি সংরক্ষণ হচ্ছে, আবার পরিবেশে কিন্তু দূষণ কম হচ্ছে। এই যেমন দেখো এখানে সৌর প্যানেলটা কোথায় ব্যবহার করা হয়, বাড়ির ছাদে ব্যবহার করা হয়, যাতে সূর্যের আলোটা দিনের বেলায় সেখানে পড়লে এবং পড়ার ফলে সেখান থেকে আমরা কি পাবো, বিদ্যুৎ শক্তি পাবো। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করেই চলতে পারে। হাইব্রিড গাড়ি কি, যে গাড়িটাতে বিদ্যুৎ এবং তেল উভয় জ্বালানিতে চলতে পারে এবং এর ফলে কি হচ্ছে, যে অনবায়নযোগ্য শক্তি কম ব্যবহার হচ্ছে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। এই যে এখানে দেখো হাইব্রিড গাড়ি, যেখানে একদিকে জ্বালানি তেল ব্যবহার করা হচ্ছে, আরেকদিকে কি, যা একদিকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, আবার আরেকদিকে কি, জ্বালানি তেল, উভয় জ্বালানির সাহায্যে এই গাড়িটি চলছে। এবার আসো জেনে নেই বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। তাহলে শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের কি করে, দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধ্যায়টি রিডিংটি তোমরা বাসায় খুব ভালো করে পড়বে। এছাড়া এই অধ্যায়ের সাথে যে পড়াগুলো, সংশ্লিষ্ট পড়াগুলো, সেই পড়াগুলো আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। সবাই বাসায় ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে।